আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করব। তো এখানে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন এখান থেকে আসা যে সকল প্রশ্নগুলো আসছে, গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্নগুলো আমরা এখানে সলভ করব। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবা। তো আশা করা যায় এখান থেকে ঢাকা সেন্ট্রালে তোমরা বেশ কিছু প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। তো প্রথমে আমরা যে প্রশ্ন দেখবো এটা হচ্ছে 24-25 আসা প্রশ্ন। তো এই প্রশ্ন তোমাদের 24-25 অলরেডি কিন্তু আসছে। ঠিক আছে, তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম বেস আজকে গুণগত রসায়ন, তো তার উপরে আজকে ক্লাস হচ্ছে। তো তোমরা যারা এখন আমাদের এক্সামের সাথে ভর্তি হও নাই, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবা। ঠিক আছে, তো দেখো এই যে দ্রাব্যত রেটের যে প্রশ্নগুলো, এগুলো খুবই সহজেই কিন্তু সলভ করা যায়। তো আমরা কিভাবে করব? তো তোমাকে যদি এরকম জগৎ না দিয়ে যদি A2B3 এরকম টাইপের দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে করবা? তো নরমালি দেখো A2B3 তোমাকে দেওয়া আছে, তো এটা কি করবে? দ্রবীভূত হয়ে যাবে। ঠিক আছে, তো দ্রবীভূত হওয়ার পরে কি করবে? দেখো এখানে তোমার A প্লাস বি দুইটা কি আলাদা হয়ে গেল না? এবার দেখো এ কয়টা আছে? দুইটা, তাহলে এর সামনে দুই চলে আসবে। বি কয়টা আছে? তিনটা, এর সামনে তিন চলে আসবে। ঠিক আছে, এবার এইটার যে নিচে যেটা আছে এটা হবে এর পাওয়ার, তার মানে এটা আমরা পজিটিভ ধরলে এটা +3, এবং বিটাকে যদি তুমি নেগেটিভ ধরো তাহলে এর নিচে যেটা আছে এটা হবে বি এর পাওয়ার, অর্থাৎ এখানে -2। ঠিক আছে, তো এটা হচ্ছে চার্জ আমরা বন্টন করে দিলাম। এখন মেইন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে এ কয়টা আছে এবং বি কয়টা আছে, এইটা তোমাকে জাস্ট বের করতে হবে। ঠিক আছে, তো দেখো A2B3 এই টোটালটার যে দ্রাব্যতা সেটা যদি আমরা এস ধরি, টোটালটার দ্রাব্যতা কত? এস। এই এসটা এখানে গিয়ে ভেঙে যাবে, এখানে যে ভেঙে যাবে। কয়টা এ আছে? দুইটা এ আছে না? তাহলে এখানে কি হবে? 2s হবে। এখানে কি হবে? 2s হবে। এই এসটাই কিন্তু ভাঙছে, এসটাই কি হচ্ছে? ভাঙছে। তাহলে এ কয়টা? দুইটার জন্য 2s হলো। বি কয়টা আছে? তিনটার জন্য কি হবে? এখানে 3s হবে। এখানে কি হবে? 3s হবে। ব্যাস, এটা তুমি বের করে ফেলছো, মানে তোমার কাজ শেষ। এরপর তুমি কি করবা? কেএসপি। ঠিক আছে, কেএসপি দেখো এখানে আসো। এবার দেখো এখানে যে আছে 2s, 2s লেখো। লিখছো? এস এর সাথে কি আছে? 2 আছে না? পাওয়ার 2 দিয়ে দাও। এস এর সাথে যেটা আছে ওইটা হবে পাওয়ার, এস এর সাথে যেটা থাকবে ওটা হবে পাওয়ার। এবার দেখো গুণ, যেহেতু তুমি দ্রাব্যতা গুণফল করতেছো, এবার দেখো 3s লেখো। ওকে, বি এর জন্য কি 3s পেলাম। এস এর সাথে কি আছে? 3 আছে না? এখানে 3 দিয়ে দাও। ব্যাস, কাহিনী শেষ। তাহলে এখানে কি হলো? 4s² গুণ দেখো 3 এর পর কিউব মানে কত? 27, এস এর পর কিউব মানে কত? s কিউব। তাহলে এস গুলাকে যদি পাওয়ার গুণ করে দাও তাহলে কি হচ্ছে? তুমি এখানে s⁵ পাচ্ছ। দেখো তো s⁵ কিন্তু একটাই আছে, তো তুমি দেখা মাত্র এটা উত্তর দিয়ে বলতে পারো। বাট আরো আমি যদি নির্দিষ্ট করি, দেখো 27 আর 4 কে গুণ করলে কত হয়? 108 হয়। ঠিক আছে, 108 হয়। তাহলে কি আছে? 108 s⁵। এটাই মূলত আমাদের দ্রাব্যতা গুণফল A2B3। তো এরকম দেওয়া থাকলে তুমি খুব সহজেই করতে পারবা। জাস্ট তুমি এখানে ভেঙে দাও। তাহলে কি হলো? এ কয়টা আছে? দুইটা, এর জন্য 2s। বি কয়টা আছে? তিনটা, এর জন্য কি হলো? 3s। এবার গুণফলের দিকে লেখো, 2s লেখো। এস এর সাথে কি আছে? 2, 2 পাওয়ার। 3s লেখো, এস এর সাথে কি আছে? 3, এর জন্য 3 পাওয়ার। ব্যাস, কাহিনী শেষ। গুণ করে দাও, কাজ শেষ তোমার। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা দ্রাবতা গুণফল ইনশাআল্লাহ আসলে পারবো। তো নেক্সট কোশ্চেন আসলে চলে যায়। নেক্সট কোশ্চেন কি বলছে? আইসোটোন। এই যে আইসোটোন, আইসোবার, এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এই 7 কলেজে। ঠিক আছে, বা ঢাকা সেন্ট্রালে তোমার আসছে বিগত বছরগুলোতে। তো আমরা যদি দেখি, দেখো প্রথমে আমরা যদি দেখি এখানে কি আছে? আইসোবার। ঠিক আছে, আমাদের কি আছে? আইসোবার। তো আইসোবারে কি হয়? আইসোবারে আমরা জানি আছে ভর সমান হবে। ঠিক আছে, আইসোবারে কি হবে? ভর সমান হবে। সেম ভাবে তোমাকে যদি থাকে আইসোটন। ঠিক আছে, আইসোটন, আইসোটন। এই যে নামের শেষে কি আছে? ন আছে না? তো ন দিয়ে মনে রাখবো কি? নিউট্রন সংখ্যা সমান কি থাকবে? নিউট্রন সমান। ঠিক আছে, নিউট্রন সংখ্যা হচ্ছে সমান, নিউট্রন সংখ্যা সমান। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক। তো আইসো মানে হচ্ছে সমান, ইলেকট্রনিক মানে কি? সমান ইলেকট্রন আছে এরকম, সমান ইলেকট্রন। ঠিক আছে, সমান ইলেকট্রন, সমান ইলেকট্রন। তো এই তিনটা জিনিস তোমাদের আসবে। আইসো বার আসবে, আইসোটপ মিস করে ফেলছে, আইসোটপ, আইসোটপ, আইসোটপ। তো সেটা কি আছে? প না? পদে মনে রাখবো কি? পারমাণবিক সংখ্যা সমান। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা সমান। ঠিক আছে, তো যে কোনো একটা যৌগ, যে কোনো একটা যৌগ তোমার যদি এক্স একটা তোমার পরমাণু হয়, তাহলে উপরে তোমার আছে হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস, আর নিচে হবে আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এইটাকে, এটা হচ্ছে তোমার ভর, এটা হচ্ছে ভর, এবং এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। তাহলে নিচে কি থাকবে? জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা, এটা হচ্ছে ভর, তোমাদের নিউট্রন সংখ্যার সমান কি পাবো? দেখো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল কি হয়? ভর বলা হয়। তাহলে নিউটন সংখ্যা কি হবে? দেখো নিউটন কি হবে? নিউটন হবে হচ্ছে ভর থেকে তুমি যদি পারমাণবিক সংখ্যা বাদ দাও, ভর থেকে পারমাণবিক সংখ্যা, এই যে পারমাণবিক সংখ্যা এটাই মানে কিন্তু প্রোটন সংখ্যা। ঠিক আছে, এই যে জেড, এই জেডটা কি বলতো? জেড হচ্ছে প্রোটন সংখ্যা, জেড হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, জেড হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, তাহলে জেড কত হচ্ছে? প্রোটন সংখ্যা। তাহলে ভর থেকে আমি যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি পাবো? নিউট্রন সংখ্যা পাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে?
এখানে নিউটন সংখ্যা তুমি পাবা। তো এবার তুমি দেখবে যে আইসোটন তোমাকে বের করতে বলছে, আইসোটন। তাহলে তুমি দেখবে যে কাদের নিউটন সংখ্যা সমান, কাদের নিউটন সংখ্যা সমান, ঠিক আছে, দুইটার মধ্যে নিউটন সংখ্যা সমান হচ্ছে কিনা। দেখো এখানে আছে কত 20, এখানে আছে 40, এখানে 20, তাহলে দুইটা বাদ দাও, তাহলে এখানে নিউটন কত হচ্ছে, এখানে এটার ক্ষেত্রে নিউটন 20। এবার যদি আমরা পটাশিয়ামের ক্ষেত্রে আসি, এটা পটাশিয়ামের কিন্তু একটা আইসোটপ, দেখো এখানে 40 আছে, এখানে 20, দুইটা বাদ দাও, তাহলে কি হলো, এখানে 20। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের নিউটন সংখ্যা সমান, এখানে কিন্তু নিউটন সংখ্যা সমান। তারপর যদি, আচ্ছা এখানে তোমার আইসোটন, ঠিক আছে, আইসোটন। তারপর দেখো আমরা ফসফরাসে যদি যাই, দেখো 31, এখানে 15, বাদ দিলে কত, 16 থাকছে, এখানে এখানে দেখো 16। আচ্ছা ওয়েট ওয়েট এক মিনিট, এখানে তো উত্তর কি ডাবল উত্তর হয়ে যাবে নাকি? দেখো এখানে তোমার 31 থেকে 15 বাদ দিলে এখানেও তো 16টা হচ্ছে, এবং এখানে 32 থেকে 16 বাদ দিলে এখানেও তোমার হচ্ছে 16টা হচ্ছে, তো দুইটাই তো উত্তর হয়ে যায়। এখানে দেখো ক্যালসিয়াম, এখানে 20, এখানে 40, বাদ দাও, তাহলে কত থাকে, 20 থাকে, এখানে 40, এখানে 20, বাদ দাও, 20 থাকে, তাহলে এখানেও নিউটন সংখ্যা 20, এখানে নিউটন সংখ্যা 20। আবার সেম ভাবে যদি এখানে আসি, তো এখানেও কিন্তু আমাদের নিউটন সংখ্যা দেখো, এখানেও তোমার প্রোটন সংখ্যা বাদ দিলে 16 থাকে, এখানেও দেখো বাদ দিলে 16 থাকে। তার মানে আমাদের কাছাকাছি উত্তর কিন্তু এই দুইটাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের এ আর বি দুইটাই উত্তর বলা যায়, এ আর বি দুইটাই উত্তর বলা যায় এখানে। ওকে, তো এখানে ডাবল উত্তর আছে, এ আর বি দুইটাই উত্তর, এ আর বি দুইটাই উত্তর এখানে। তো বোঝা গেছে আমাদের নিউটন সংখ্যাটা কি। তো আমাদের বার বললে কি হতো, ভর সংখ্যা যাদের সমান হইতো, ভর সংখ্যা যাদের সমান হইতো তার আমরা কিন্তু এখানে আইসো বার বলতাম। দেখো এখানে কিন্তু এই দেখো আরো যদি ইন্ডিভিজুয়াল করে দিই, দেখো এই দুটা কিন্তু আইসো বার, এই দুটা কিন্তু পরস্পর আইসো বার, এই দুটা কি হচ্ছে, পরস্পর আইসো বার হচ্ছে, আইসো বার হচ্ছে, ঠিক আছে। তো আমি যদি সিঙ্গেল ভাবে ধরি, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হচ্ছে। দেখো এখানে কিন্তু আইসো বার না, বাট আইসো বার না হয়ে এটা কি হচ্ছে, আইসোটন হচ্ছে। তো যদি আরো সূক্ষ্মভাবে আনসার ধরা যায়, তাহলে এই বি নাম্বারটা কিন্তু আমরা এখানে কারেক্ট অ্যান্সার বলতে পারি। কারণ এখানে দেখো ভর সংখ্যা সমান, তাহলে এটা কিন্তু আইসো বার হচ্ছে, আইসো বার হচ্ছে, আবার আইসোটনও হচ্ছে, আবার এটা দেখো শুধুমাত্র আইসোটনই হচ্ছে, ঠিক আছে। তো আইসো বার, আইসোটন, আইসোটপ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, বিগত বছরতে অনেক প্রশ্ন এখান থেকে আসছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাস্ট প্রশ্নের প্যাটার্নটা অনেকে ধরতে পারে না। দেখো এখানে S8 আছে, তার মানে 8টা সালফার মিলে একটা অণু তৈরি হয়েছে, 8টা সালফার মিলে একটা অণু তৈরি হয়েছে। তো এরকম অণুর, এরকম 10টা অণুর ক্ষেত্রে কয়টা নিউটন আছে, ঠিক আছে। তো এইটা আছে একটা অণু, তো এরকম আরো 10টা অণুর ক্ষেত্রে তোমাদের নিউটন সংখ্যা কত আছে। তাহলে তুমি আগে এখানে নিউটন কয়টা আছে এটা বের করো, তার সাথে 10 গুণ করলে তো 10টা অণুতে কত আছে তা বের করতে হবে, তাই না। প্রথম অণুতে কয়টা আছে, তারপর 10 গুণ করলে আমরা 10টা অণুতে কয়টা নিউটন আছে এটা বের করতে পারবো। তো আমরা যদি এখানে জাস্ট S8 দেখো, সালফারের ক্ষেত্রে যদি আসো, দেখো সালফার, তো নরমালি সালফারের ক্ষেত্রে আমরা কি জানি, সালফারের ক্ষেত্রে আমাদের এখানে দেখো নিউটন কয়টা হবে, নিউটন নিউটন কয়টা হচ্ছে, নিউটন সংখ্যা দেখো এই যে 16 মাইনাস 32 মাইনাস 16, 32 মাইনাস 16 কত হচ্ছে, দেখো 16টি। এটা কি, এটা কিন্তু একটা সালফারের ক্ষেত্রে। তাহলে এখানে S8 অণু, তার মানে 8টা সালফার মিলে একটা S8 অণু হচ্ছে। তাহলে এখানে আমাদের নিউটন কত হবে, দেখো তো এখানে নিউটন কত হবে, কয়টা সালফার আছে, 8টা সালফার আছে, তার মানে 8 গুণন এখানে 16। তাহলে তুমি গুণ করে দাও, 6টা কত, 48, 48 এর 8, 8 থেকে 4, তারপর দেখো আমাদের হচ্ছে কি 8 একে 8, 8 4 কত, 12 হয়। তাহলে এই যে 128টি আমাদের নিউটন হচ্ছে একটা অণুতে। তাহলে অতএব তোমাকে যদি বলে 10টি S8 অণুতে, 10টি S8 অণুতে নিউটন কয়টা হচ্ছে আমাদের, নিউটন কত হচ্ছে, এর সাথে 10 গুণ করে দেব, 10 গুণন 128, মানে কত হচ্ছে 1280টি, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। দেখো 1280টা আমাদের উত্তর আছে এ নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমাদের এই প্রশ্নগুলো আসে যে নিউটন সংখ্যা কয়টা আছে, প্রোটন সংখ্যা কয়টা আছে, ইলেকট্রন সংখ্যা কয়টা আছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা খুব সহজেই এভাবে সলভ করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করে জানাবা, আমি তোমাকে ওখানে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে বলছে হুন্ডের নিয়ম অনুযায়ী। তো হুন্ডের নিয়মটা হচ্ছে বক্স পদ্ধতিতে আমরা যে ইলেকট্রন বিন্যাস করতাম না, ওইটা মূলত হুন্ডের নিয়ম বলতে পারো। তো হুন্ডের নিয়মে আমাদের যে আয়রন আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে কয়টা বিজোড় ইলেকট্রন আমাদের আছে, ডি অরবিটালে, ঠিক আছে। তো আয়রনের ক্ষেত্রে আমরা কি জানি 26, আয়রনের ক্ষেত্রে কি জানি আমরা 26 হচ্ছে আয়রন, তাই না, Fe, এখানে কয়টা হবে 26। তো ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে, 3p6। তাহলে দেখো এখানে কয়টা হয়ে গেল আমাদের, এখানে আছে 4 6, কত হচ্ছে এখানে 10, এখানে তোমার 18টা, আরো লাগবে কয়টা, 8টা লাগবে। তারপরে এখানে দেখো আমাদের কত হয়ে যায় 4s2, তারপর দেখো এখানে 3d, আর দেখো এখানে কত হলো 18টা, 20টা, আর এখানে সম্ভবত 6, ঠিক আছে। এরকম ভাবে তোমাদের কিন্তু রেজাল্টটা আসে। তাহলে দেখো হচ্ছে এখানে হচ্ছে 10টা হয়ে গেল, এখানে 18টা, 18 2 কত 20, 20 আর 6 26। তো এটা যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে এখানে কি হচ্ছে, তোমাকে 3d অরবিটাল মানে ডি অরবিটাল, তো ডি অরবিটাল মতো কি আছে এখানে ডি অরবিটাল এটা। তো আমরা জানি দেখো তো ডি অরবিটাল মূলত কয়টা, ডি অরবিটালের ক্ষেত্রে কয়টা আমরা অরবিটাল পাবো বলতো। তাহলে আমরা যদি একটা বক্স আঁকাই, দেখো এখানে আমরা বক্স, ডি এর ক্ষেত্রে আমরা কি জানি, ডি অরবিটাল হচ্ছে 5টা, ডি অরবিটাল কয়টা
5টা ডি অরবিটাল থাকে, ঠিক আছে, 5টা ডি অরবিটাল থাকে। তাহলে দেখো 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা 4টা, আর এই যে এখানে একটা 5টা, ঠিক আছে, 5টা ডি অরবিটাল থাকে। তো আমরা জানি এখানে ডি অরবিটাল গুলো কয়টা থাকে, ডি অরবিটাল থাকে 5টা, ডি অরবিটাল থাকে কয়টা, 5টা ডি অরবিটাল থাকে, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন কয়টা আছে, 6টা। তো প্রথম কাজ হচ্ছে তুমি কয়টা করো, একটা করে ইলেকট্রন দিবা। প্রথম কাজ কি হলো, একটা করে ইলেকট্রন দিবা, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন দিবা, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন দিবা, ঠিক আছে, একটা করে ইলেকট্রন গেল। বাট আমাদের ডি অরবিটাল কয়টা আছে, 6টা আছে না। এবার এক্সট্রা যে একটা পাইছো এটা প্রথম ঘরে যাবে, ঠিক আছে, প্রথম ঘরে যাবে, যেভাবে প্রথম ঘরে যাবে বিপরীত স্পিনের। তাহলে দেখো প্রথম কাজ কি হবে, যতগুলা ইলেকট্রন থাকবে তুমি প্রথমে 5টা দিবা, একটা একটা করে সব ঘরে দিয়ে দিবা। দেওয়ার পরে অতিরিক্ত যা থাকবে তখন আবার এক্সট্রা করে তুমি এখানে একটা দিবে, একটা দিবা। মনে করো তোমার 5জন মানুষ আছে, তুমি প্রথমে কি 2জন করে দিতে থাকবা, আগে ভাগ করার সময় কি করবা, যে একটা একটা করে দেই, তারপর অবশিষ্ট যা আছে ওইগুলো আমরা আবার ভাগ করব, তাই না। তো এখানেও সেম ঘটনা ঘটছে, যে প্রথমে একটা একটা করে দিয়ে দিছি প্রত্যেকটা ঘরে, এরপরে এক্সট্রা যা ছিল ওইটা প্রথম ঘরে আবার একটা দিছি। যদি আবার হইতো তাহলে এখানে একটা দিতাম, আবার থাকলে এখানে দিতাম, কিন্তু আমাদের 6টা আছে জন্য 6টা পূরণ হয়ে গেছে। তো এটা তো জোর অবস্থায়, তাই না, এটা যুগ্ম অবস্থায় আছে। তাহলে বেজোর ইলেকট্রন কয়টা, এইগুলো না, দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা কিন্তু এখানে বিজোড় অবস্থায় আছে। কয়টা আছে, 4টা বিজোড় আমাদের কিন্তু ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে অরবিটাল। দেখো কয়টা বিজোড় আছে, দেখো 2টা থাকতে পারে, তার মধ্যে একটা একটা করে আছে, তার মানে এটা বিজোড়। কয়টা বিজোড় আছে, 4টা বিজোড় আছে, তার মানে অ্যান্সার কত, এই যে 4টে, অ্যান্সার হচ্ছে কয়টা, 4টে। তো এইভাবে আমাদের এই যে হুন্ডের নিয়ম যদি উল্লেখ করে দেয়, তো হুন্ডের নিয়মের সাহায্যে তুমি যে বিজোড় ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় এইভাবে বের করবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, আমরা বেশিরভাগ কিন্তু তোমাকে ডি অরবিটালই বের করতে দিবে। এবার দেখো 4f অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মানটা কত। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কিভাবে করবো, খুব সহজে। দেখো এখানে তোমাকে 4f দিয়ে দিল, ঠিক আছে, এখানে তোমাদের কি হলো 4f। তো 4f এর ক্ষেত্রে যে এটা আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে আমাদের n এর মান, এটা কত, এটা হচ্ছে n এর মান। তো এখানে n এর মান কত, n এর মান হচ্ছে তোমাকে 4। আর f, এটার জন্য তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান পাবা, সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, l এর মান পাবা। তো আমরা যদি s অরবিটালের ক্ষেত্রে যাই, s এর ক্ষেত্রে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, sp এর ক্ষেত্রে l এর মানটা হচ্ছে 1, d এর ক্ষেত্রে l এর মানটা হচ্ছে তোমার 2। এবার sp d f এর ক্ষেত্রে আমাদের l এর মানটা কত, l এর মানটা 3, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, 0 থেকে শুরু, sp d f 0 1 2 3, ঠিক আছে। তাহলে দেখো এখানে f পাইছি, ঠিক, f এর জন্য কি পাইলাম, sp d f 3, তাহলে l এর মানটা কত, 3। তো তোমাকে যদি n প্লাস l এর মান যেহেতু বের করতে বলছে, তো n প্লাস l কত হবে, 4 যোগ 3, তার মানে কত হচ্ছে 7। তো এখানে n প্লাস l এর মানের উপর ভিত্তি করে কিন্তু আবার কোন অরবিটাল ইলেকট্রন সংখ্যা আগে প্রবেশ করবে এটা নির্ধারণ করা হয়, বা শক্তি স্তর, যে 4f বেশি শক্তিশালী না 5s বেশি শক্তিশালী। দেখো এখানে এমন প্রশ্ন আসে, সাপোজ তোমাকে বললো যে হচ্ছে এই যে 3d বেশি শক্তিশালী নাকি হচ্ছে 4s বেশি শক্তিশালী। তো এই শক্তিশালীর ক্ষেত্রে আমরা যে n প্লাস l এর মানটা বের করি, ঠিক আছে। দেখো 3d এর ক্ষেত্রে কি হবে, 3d এর ক্ষেত্রে দেখো 3 প্লাস d এর ক্ষেত্রে l এর মান কত, 2, তাহলে 2 3 আর 2 কত হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে, 5 হচ্ছে। এরপর 4s এর ক্ষেত্রে যদি যাও, তাহলে 4s এর ক্ষেত্রে আমাদের n এর মান কত, 4, s এর মান কত, l এর মান 0, তাহলে এখানে কত হচ্ছে 4। তাহলে দেখো মান কার বেশি, 5 এর বেশি না 4 এর বেশি, 4 এর বেশি, 4 এর কম, 5 এর বেশি। তাহলে যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করলাম দেখলাম যে আগে কি 4s এ যায় না, ইলেকট্রন আগে 4s এ যায়, তারপরে কিন্তু 3d তে যায়। কেন, কারণ এখানে n প্লাস l এর মানটা কম, n প্লাস l এর মানটা কি হবে, কম। তো যার কম সে হচ্ছে কম শক্তিশালী, আগে ইলেকট্রন কি করে, কম শক্তিশালীতে যায়, তারপরে বেশি শক্তিশালী যায়, ঠিক আছে। তাহলে আগে কম শক্তিশালীতে যাবে, যেখানে n প্লাস l এর মানটা কম, আর বেশি শক্তিশালীতে পরে ইলেকট্রন যাবে, ঠিক আছে। তো দুই ভাবে প্রশ্ন তোমাকে দিতে পারে, যে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে কোথায়, অথবা কোনটা বেশি শক্তিশালী। তো শক্তিশালী বললে n প্লাস l যার মান বেশি সেটা বেশি শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, আর যেটা কম শক্তিশালী ওইটাতে আগে ইলেকট্রন যাবে, তারপরে অধিক শক্তিশালীতে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে কেমন প্রশ্ন আসে। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে নিচের কোন আয়নটি, দেখো সম ইলেকট্রন, আমি বলছিলাম যে আইসো টাইপের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। সম ইলেকট্রন মানে কি, এখানে যতটা ইলেকট্রন আছে তার সমান ইলেকট্রন কোথায় আছে। তাহলে আমরা দেখি আগে O2 মাইনাস আছে, এখানে ইলেকট্রন কয়টা আছে, নরমালি স্বাভাবিক অবস্থায় দেখো অক্সিজেন। তো স্বাভাবিক অবস্থায় অক্সিজেন কত, অক্সিজেন এখানে আমরা জানি হচ্ছে 8, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন 8। তো স্বাভাবিক অবস্থায় এটা হচ্ছে প্রোটন সংখ্যা, স্বাভাবিক অবস্থায় কি হচ্ছে, প্রোটন, স্বাভাবিক অবস্থায় প্রোটন ইকুয়াল টু কত হবে, ইলেকট্রন। এটা কখন, এটা হচ্ছে মুক্ত অবস্থা একদম। দেখো এটা একদম মুক্ত অবস্থায়, দেখো এখানে কোনো চার্জ টার্জ কিছু নাই, চার্জ টার্জ কিছু নাই, ঠিক আছে, ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। এবার নরমালি যদি তোমাকে চার্জ থাকে, যদি চার্জ থাকে, চার্জ থাকে, চার্জ থাকে, সেই ক্ষেত্রে দেখো এখানে তোমার যদি এক্স মনে করো, এখানে চার্জ কি হলো মাইনাস, মনে করো এম, ঠিক আছে, মাইনাস।
তো যখনই চার্জ মাইনাস হবে তখন ইলেকট্রনে কি হবে, যোগ করব, তখন কি হবে, ইলেকট্রন যোগ হবে, ইলেকট্রন কি হবে, ইলেকট্রন যোগ হবে। কারণ মাইনাস মানে কি, ইলেকট্রন তুমি গ্রহণ করছো, গ্রহণ করে ঋণাত্মক আয়নে তৈরি হচ্ছে। তাহলে তোমার প্রথমে ছিল 10টা ইলেকট্রন, এরপরে তুমি 2টা ইলেকট্রন নিয়ে তোমার হচ্ছে চার্জ বাড়াই ফেললা, তাহলে তোমার কি নেগেটিভ চার্জ বেড়ে গেল, এর জন্য তোমার কি নেগেটিভ চার্জ হয়। তো যতগুলা ইলেকট্রন নিছো ততগুলা চার্জ তোমার বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি x-2 নিই, তার মানে কি 2টা ইলেকট্রন সে নিছে, তো এখানে 10 আছে, দেখো প্রোটন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 10 মানে কি, তার প্রাথমিক অবস্থায় ইলেকট্রন ছিল 10টা, এরপরে সে আরো 2টা ইলেকট্রন নিচ্ছে, তার মানে কি তার ইলেকট্রন হলো মোট 12টা, ঠিক আছে। এরপরে সেম ভাবে তোমার যদি পজিটিভের কথা বলি, দেখো তোমার প্রথমে ছিল 10টা ইলেকট্রন, এখান থেকে তুমি 2টা ইলেকট্রন দিয়ে দিলা, তাহলে কি হলো, তোমার প্রোটন সংখ্যা বেড়ে গেল, তাহলে প্রোটন সংখ্যা বেড়ে গেলে তোমার পজিটিভ চার্জে চার্জিত হইলা। তো যখনই পজিটিভ থাকে তার মানে কি সে চার্জ ছেড়ে দিচ্ছে, কি করছে, চার্জ ছাড়তেছে, মানে কি বিয়োগ হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। প্লাস থাকলে কি হবে, চার্জ ছাড়তেছে, আর নেগেটিভ থাকলে কি চার্জ গ্রহণ করছে, মানে অতগুলো ইলেকট্রন তার আরো যোগ হচ্ছে। তাহলে এখানে আমার কি ছিল দেখো তো, -2, তার মানে 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা, তো প্রাথমিক অবস্থায় সে তার ইলেকট্রন কত ছিল, 8টা ছিল, তারপর সে কি করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে কি তার 10টা ইলেকট্রন এখন আছে, এখন কয়টা আছে, 10টা ইলেকট্রন তার আছে। এবার তোমাকে দেখতে হবে এইগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা 10 কার, ঠিক আছে, এগুলোর মধ্যে ইলেকট্রন সংখ্যা 10 কার। তো আমরা যদি দেখো, দেখো পটাশিয়াম, তো পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়াম নরমালি কি থাকে, পটাশিয়াম হচ্ছে 19, ঠিক আছে, 19। তো প্রাথমিক অবস্থায় এর কি ছিল, 19টা ইলেকট্রন থাকার কথা ছিল, বাট এখানে কি প্লাস আছে না, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখন কয়টা আছে, 18টা ইলেকট্রন আছে। এরপর যদি আমরা আসি, দেখো ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম এখানে 2+, তো ম্যাগনেসিয়ামের এখানে কি পারমাণবিক সংখ্যা 12, তো পারমাণবিক সংখ্যা যতটি ততটি তার ইলেকট্রন প্রাথমিক অবস্থায় থাকে, এখানে +2, তার মানে কি সেই ইলেকট্রন 2টা ছেড়ে দিছে, তাহলে এখানে কয়টা থাকলো, 10টি ইলেকট্রন এটার আছে। এরপরে যদি আসি ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিন মাইনাস, তো নরমালি কত, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে প্রাথমিক অবস্থায় তার 17টা ইলেকট্রন ছিল, মাইনাসের জন্য কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা ইলেকট্রন কত, 18টি। এরপর যদি আসো সালফার 2-, সালফারের ক্ষেত্রে কি হচ্ছে 16, তাহলে প্রাথমিক ইলেকট্রন কত ছিল, 16টি, 2-, মানে কি 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, তাহলে এটা কত হলো, 18টি। তো তোমাকে বলছে সম ইলেকট্রন, মানে এইটার সমান ইলেকট্রন কয়টা, তাহলে অক্সিজেন 2+, 2- এর ইলেকট্রন কত, 10টা, তাহলে কার ইলেকট্রন 10টা আছে দেখো তো, এই যে ম্যাগনেসিয়াম 2+ এর 10টা না, তাহলে এটা হবে উত্তর। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা দেখো তো, ম্যাগনেসিয়াম 2+, বি নাম্বারটা। তো এইভাবে আশা করি বুঝতে পারছো যে সম ইলেকট্রন বললে কি করবা, ঠিক আছে। আর এরকম চার্জ থাকলে কখন ইলেকট্রন যোগ হবে বা বিয়োগ হবে। প্লাস মানে কি, সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে প্রাথমিক থেকে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। প্রাথমিক মানে কি, যে যত প্রোটন সংখ্যা ততটি থাকে ইলেকট্রন, এটা কখন থাকে, প্রাথমিকে, এটা কখন থাকে, প্রাথমিকে, একদম এই যে প্রমাণ অবস্থায়, ঠিক আছে, প্রমাণ অবস্থায়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো আইসো ইলেকট্রন বললে কি করতে হবে। প্রথমে তুমি এটার ইলেকট্রন বের করে নিবা, তারপর দেখবা যে এই অপশনগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কোনটার ক্ষেত্রে সমান হচ্ছে, ওকে। আচ্ছা, এরপরে আসো নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে, দেখো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এই চারটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা, ঠিক আছে, এই চারটা আমি এই জন্য দিয়ে রাখছি। দেখো এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষায় কি ব্যবহার করে, প্লাটিনাম বা নাইট্রোম তার, আর এখানে যে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কোন ধরনের হাইড্রোক্লোরিক অ্যাসিড, গাঢ় নাকি হচ্ছে তোমার হচ্ছে মৃদু, এই ধরনের প্রশ্ন আবার চলে আসে। তো এখানে দেখবা যে অপশনে কিন্তু এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কি ব্যবহার করা হয়, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে, এবং হচ্ছে নাইক্রোম বা প্লাটিনামের তার, ঠিক আছে, প্লাটিনাম পিটি, এই প্লাটিনামের তার এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যবহার করা হয় এই শিক্ষা পরীক্ষায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আবার হচ্ছে শিক্ষা পরীক্ষা দেয় না কারা, তার মধ্যে দেখো যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এই দুইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এদের মধ্যে কিন্তু প্রশ্ন আসে। বেরিলিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+, এরা কিন্তু শিক্ষা পরীক্ষা দেয় না, এই শিক্ষা পরীক্ষা দেয় না। আর এখানকার যে চার্ট আছে তার মধ্যে দেখো যে সোডিয়ামটা দেখবা, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম ইটের মতো লাল, তারপর এদিক থেকে কপারটা আসে, আর এখানে তুমি রুবিডিয়ামটা দেখতে পারো, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে সোডিয়ামটা সোনালী হলুদ, তারপর রুবিডিয়ামটা লালচে বেগুনি, পটাশিয়াম আছে না, হ্যাঁ পটাশিয়ামটা আছে বেগুনি, তারপর দেখো এখানে ক্যালসিয়াম ইটের নাইনাল, ইটের মতো লাল কোনটা, ইটের মতো লাল, দেখো এই প্রশ্নে তোমার আসছে ইটের মতো লাল, তো ইটের মতো লাল যদি বলে তার সেটা কি হবে, ক্যালসিয়াম, ঠিক আছে। আর নরমালি যদি অনেক বেশি লাল হয় সেক্ষেত্রে শুধুমাত্র স্ট্রনশিয়াম, টকটকে লাল, টকটকে লাল হলে সেটা কি হবে, স্ট্রনশিয়াম, আর ইটের মতো লাল হলে সেটা ক্যালসিয়াম। তারপর দেখো কপারের ক্ষেত্রে কি হবে, সবুজাভ নীল, ঠিক আছে, সবুজাভ নীল কখন হবে, কপার 2+ এর ক্ষেত্রে, কপার 2+ এর ক্ষেত্রে সবুজাভ নীল ব্যবহার হবে। আর শিখা বর্ণ দেয় না কারা, তারা হচ্ছে যে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপরে আসো নেক্সট কোশ্চেন। দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসছিল যে শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ, তো আমরা কিছু দেখলাম যে নীলাভ সবুজের ক্ষেত্রে এটা কি ছিল, পটাশিয়াম, কপার, ঠিক আছে, নীলাভ সবুজের ক্ষেত্রে কি ছিল, এই যে কপার 2+, কপার 2+ ছিল নীলাভ সবুজ সাদা, নীলাভ সবুজ আর কি বর্ণ দেয়, ওকে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো বলছে নিচের কোনটি আইসোবার যুগল, তো আইসোবারের ক্ষেত্রে আমরা কি দেখলাম,
যে আইসোবার কখন হবে, যখন তাদের ভর সংখ্যা সমান, যে বার, এটা দিয়ে মনে রাখবো কি ভর সমান, ঠিক আছে ভর। তাহলে ভরটা কি, যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর। তাহলে দেখো এখানে ভর এখানে ভর, দুইটা কি সমান, ঠিক আছে দুইটা ভর হচ্ছে সমান, তাহলে ভর যাদের সমান তারা হচ্ছে আইসোবার। তার মানে আমাদেরকে এই যে বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এখানে কি হবে, ভর সমান, ঠিক আছে ভর সমান। ভর কোথায় থাকে, যে উপরের যেটা, এই যে এক্স এ, এটা হচ্ছে ভর, উপরে যেটা থাকে এটা হচ্ছে ভর, ঠিক আছে এটা মাথায় রাখতে হবে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, যে এখানে হচ্ছে নেসলা দ্রবণ কোনটা, এবং নেসলা দ্রবণ দ্বারা কে, দেখো নেসলা দ্রবণ দ্বারা আমরা কি করি, অ্যামোনিয়া শনাক্ত করি, ঠিক আছে অ্যামোনিয়া শনাক্ত করি, অ্যামোনিয়া কি করি, শনাক্ত করি, এটা মাথায় রাখতে হবে। নেসলা দ্রবণটা কি করি, অ্যামোনিয়া শনাক্ত করি। নেসলা দ্রবণটা কি, নেসলা দ্রবণটা মূলত হচ্ছে যে পটাশিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, পটাশিয়াম টেট্রা, টেট্রা, ঠিক আছে টেট্রায়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট যেটা আছে, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, এটার সাথে তুমি যদি হচ্ছে ক্ষারীয় দ্রবণ যোগ করো, ঠিক আছে ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, তাহলে কি পেয়ে যাবা, নেসলা দ্রবণটা পেয়ে যাবা, ঠিক আছে নেসলা দ্রবণটা পেয়ে যাবা। তাহলে এখানে কি হলো, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার হচ্ছে টেট্রায়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রায়োডো মার্কিউরেট, তো এটা মূলত আমাদের কি নেসলা দ্রবণ, ঠিক আছে ক্ষারীয়, ক্ষারীয় এই যে পটাশিয়াম টেট্রা মার্কিউরেট, ঠিক আছে এটা মাথায় রাখ। কই অপশন আছে দেখো তো, K2H8G4, এই যে ডি নাম্বারটা। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোন তড়িৎ চুম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এটা আমাদের জন্য মাথায় রাখতে হবে। দেখো এখানে তুমি এই সনদে মনে রাখতে পারো, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি, মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি, অথবা গামা রশ্মি, এক্স রে রশ্মি, অতিবেগুনি রশ্মি, ঠিক আছে সবচেয়ে ছোট থেকে আমরা বড় যাচ্ছি, ছোট কোনটা, গামা, তারপর রঞ্জন, তারপর অতিবেগুনি, এরপর আছে দৃশ্যমান, তারপর হচ্ছে অবলোহিত, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও। সবচেয়ে বেশি কার, রেডিও, মাথায় রাখবা সবচেয়ে বেশি হচ্ছে রেডিও ওয়েভ, এবং সবচেয়ে কম কার, গামা, সবচেয়ে কম গামা এবং সবচেয়ে বেশি কার হচ্ছে রেডিও। এই দুটো থেকে প্রশ্ন আসে বেশি। এখান দেখো, এখানে তোমাকে বলছে সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে রেডিও, ঠিক আছে। তো এখান থেকে আরো কিছু প্রশ্ন তোমাকে দিবে, সেটা হচ্ছে শক্তির ক্ষেত্রে। দেখো ই, এটা সমান হচ্ছে এইচ মিউ, এইচ মিউ, মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, মিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, বা এটা সমান সমান এইচ সি বাই ল্যামডাও বলা যায়। তার মানে দেখো ই প্রপোর্শনাল কত, 1 বাই ল্যামডা। দেখো এখানে ল্যামডার মান যত কম, ল্যামডার মান যত কম শক্তি তত বেশি, ল্যামডার মান যত বেশি শক্তি তত কম, কারণ কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি ল্যামডা বেশি হলে, ল্যামডা বেশি হলে, ল্যামডা বেশি হলে কি হবে, শক্তি কম হবে, শক্তি কম, এবং কম্পাঙ্ক কম, ঠিক আছে কম্পাঙ্ক কম, মূলত কম্পাঙ্ক কম হয় বলেই এখানে কি শক্তি কম, ঠিক আছে কম্পাঙ্ক কম হয় বলে শক্তিটা কিন্তু এখানে কম হয়। তো দুই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে, তো এখান থেকে বলতে পারে যে শক্তি কার বেশি, ঠিক আছে শক্তি কার বেশি, কার বেশি, তো শক্তি কার বেশি হলে এটা কি করব, গামা, ঠিক আছে গামা, কারণ গামার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর কম হলে কি এখানে ফ্রিকোয়েন্সি বেশি হবে। এবার এটা বেশি, এবার তোমাকে যে বলে শক্তি কম কার, শক্তি সবচেয়ে কম, শক্তি সবচেয়ে কম সেটা কার, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, সেটা হচ্ছে রেডিও ওয়েভ। বা শক্তি না বলে এখানে কি বলতে পারে, কম্পাঙ্ক, ঠিক আছে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কার বেশি হবে, কম্পাঙ্ক প্রপোর্শনাল টু 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য, মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়ে যায় তাহলে কম্পাঙ্ক কি হবে, কম হয়ে যাবে, আর কম্পাঙ্ক যদি কম হয় শক্তি কি হয়ে যাবে, কম হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে সম্পর্কটা একটু খেয়াল রাখবা, ওকে। তোমরা দেখো পরবর্তী প্রশ্ন তোমাকে কি বলছে, যে নিচের কোন মৌলের যুগলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন আছে। তার মানে এখানে তোমার যে জোড়া দেওয়া আছে না, তো এদের মধ্যে কোন দুইটার সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তরে সমান ইলেকট্রন আছে। তার মানে তোমাকে অবশ্যই এখানে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে যদি আমরা প্রথমে অপশন যাই, দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম, তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি একটা মাত্র ইলেকট্রন আছে, তো এই ক্ষেত্রে ইলেকট্রন কত আছে 1s, মানে সর্বশেষ কক্ষপথ কত, এক নম্বর কক্ষপথ, এবং সেখানে একটা ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন থাকতে হবে। এবার লিথিয়াম, তো লিথিয়ামের ক্ষেত্রে তিনটা ইলেকট্রন থাকে, তো ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 হবে, তারপর দেখো 2s1 হবে। তো এখন দেখো সর্বশেষ কক্ষপথ তোমাকে দেখতে হবে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে এক নম্বর কক্ষপথই সর্বশেষ কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে কয়টা, একটা। আচ্ছা, তাহলে লিথিয়ামে তোমাকে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনই থাকতে হবে। দেখো এখানে প্রথম কক্ষপথ আছে 1, তারপর দ্বিতীয় কক্ষপথ আছে 2, যেটা সর্বশেষ কক্ষপথ, এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, একটা আছে।
তাহলে এখানেও একটা আছে, এখানেও একটা আছে, তার মানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে এই নাম্বারটা। তো প্রথমটাতে তোমার কিন্তু উত্তর মিলে গেল। তো এইভাবে আমি যদি জাস্ট আরেকটা অপশন তোমাকে টেস্ট করাই, বি নাম্বার অপশনটা, এখানে কি হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে কত 2, তাহলে দেখো এখানে কি হচ্ছে 1s2। আচ্ছা, খুব ভালো কথা। দেখো কার্বনের ক্ষেত্রে কত 6, তাহলে দেখো এখানে কি হচ্ছে 1s2 2s2, তাহলে কত হলো 2 2 হয়ে গেল, তাহলে 2p কত হবে 2p4। তাহলে দেখো 2p 2, তো এখানে 2 নাম্বার কক্ষপথ কয়টা আছে? 2 নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন আছে 4টা। 2 নাম্বার কক্ষপথে মোট ইলেকট্রন আছে কয়টা? 4টা। এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা সর্বশেষ কক্ষপথে। আর এখানে সর্বশেষ কক্ষপথ মানে কি 2 নাম্বার কক্ষপথ, সেখানে আছে 4টা। তো দেখো তো সমান হইলো? অবশ্যই অসমান না। তোমাকে বলছে সর্বশেষ কক্ষপথে একই সংখ্যক ইলেকট্রন থাকতে হবে, যেটা আমাদের শুধুমাত্র এ নাম্বার অপশনটাই স্যাটিসফাই করতেছে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এখানে। নেক্সট কোশ্চেন তোমাকে বলছে যে নাইট্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, তো এরা পরস্পরের কি? তো আমরা এখানে দেখবো যদি ভর সংখ্যা মিলে যায় তাহলে সেটা কি হবে? আইসোবার হবে। যদি আমাদের প্রোটন সংখ্যা মিলে যায় সেক্ষেত্রে আইসোটপ হবে। যদি আমাদের হচ্ছে নিউট্রন সংখ্যা মিলে যায় তাহলে কি হবে? আইসোটোন হবে। তো দেখো এখানে আছে কত 15 এবং এখানে আছে 16, তার মানে এটা কি আইসোবার হবে না, আইসোবার আগেই বাদ। এবার আমরা যদি প্রোটন সংখ্যা দেখি, দেখো 7 8 দুইটা ভিন্ন না, তাহলে এখানে কি আইসোটপও হবে না, আইসোটপও হবে না। ঠিক আছে, আইসোমার তো হবে না, আইসোমার তোমাকে অবশ্যই একই মৌলের হইতে হবে। ঠিক আছে, তাহলে আইসোমারও হবে না, আইসোটন হবে উত্তর। তো আইসোটনটা কেন হবে? দেখো এখানে নিউটন সংখ্যা দেখো সেম, দেখো এখানে 15 মাইনাস হচ্ছে 7, তার মানে কত 15 মাইনাস 7 মানে এখানে তোমার 8 7 15। দেখো 8টা তোমার হচ্ছে কি আছে? নিউটন আছে, নিউটন আছে। এক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে নিউটন কত আছে? 16 মাইনাস 8, তার মানে কত 8। তাহলে দেখো উভয় ক্ষেত্রে কয়টা ইলেকট্রন আমাদের নিউটন আছে? কয়টা? 8টা 8টা করে। তাহলে আমাদের যদি নিউটন সংখ্যা সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে আইসোটন। সেটা হচ্ছে কত আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আইসোটন। তো এই যে আইসোটন, আইসোবার, আইসোটোপ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সার্ট কলেজ বা ডিসিউ এর জন্য। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট কোশ্চেন আমরা যাই। তো পরবর্তী প্রশ্ন দেখো, 2p অরবিটালের ক্ষেত্রে n l এবং m এর মানটা কি হবে? তাহলে আমরা খুব সহজেই এটা দেখছিলাম। দেখো 2p, তো 2p এর ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের n এর মান পাবো, যেটা কত 2, এবং p থেকে আমাদের কি l এর মান পাবো sp, তাহলে n এর মান কত 1। তাহলে দেখো এখানে আমরা n এর মান পাইলাম, l এর মান পাইলাম। এবার m এর যে মানটা m, এটা সমান হচ্ছে প্লাস মাইনাস l। ঠিক আছে, প্লাস মাইনাস l মূলত এটা এমন থাকে 0 সহ, 0 সহ প্লাস মাইনাস l। ঠিক আছে, 0 সহ প্লাস মাইনাস l। তো তোমার যেহেতু এল এর মানটা 1, তাহলে এটা কি হবে? -1 0 +1। ঠিক আছে, আর এস এর যে মানটা সেটা হবে কি প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। তো এটা যেখানে এটা তোমাকে এন এল এবং এম এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এন এর মানটা আসলো 2, এল এর মানটা কত আসলো 1, এবং এল এর মানটা কখনোই কিন্তু কি হবে না, এল এর সমান হবে না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, এন এর মানটা কখনোই এল এর সমান বা বড় বড় হবে না। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে কেন সম্ভব নয়, কেন সম্ভব নয়। ওকে, কোনটি সম্ভব নয়? তোমাকে যদি এখন বলে যে 2d, দেখো 2d যদি বলে, দেখো তো 2d এর ক্ষেত্রে n এর মানটা কত 2, আর d এর ক্ষেত্রে n এর মানটা কত spd, spd l এর মানটা 2, এই দুটো কখনো সমান হতে পারবে না। তাহলে 2d কিন্তু অসম্ভব, 2d হচ্ছে অসম্ভব, এর জন্য বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো অপশন কোনটা মিলে, বি নাম্বার অপশনটা কিন্তু আমাদের কারেক্ট আছে। বি নাম্বার অপশনটা এই যে কারেক্ট আছে, 2 1 -1 0 1। তাহলে m এর মানটা কত ছিল? -1, 0 +1। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে কোয়ান্টাম সংখ্যা থেকে, তো এগুলো একটু ভালো করে কনসেপ্ট সহ প্র্যাকটিস করবা। তো এবার দেখো নিচের কোনটা আলফা কণা? তো আলফা কণা মূলত হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। আলফা কণাটা কি? দ্বিধনাত্মক হিলিয়াম পরমাণু। দ্বিধনাত্মক মানে কি 2+ হিলিয়াম পরমাণু। তাহলে তোমাকে অনেক সময় দিতে পারে যে আলফা কণার ভর কত। ঠিক আছে, আলফা কণার ভর কত? আলফা কণার ভর, আলফা কণার ভর, আলফা কণার ভর কত? ভর হচ্ছে 4, এবং তোমাকে যদি চার্জ বলে যে আলফা কণার চার্জ কত, সেটা হবে প্লাস চার্জ। ঠিক আছে, +2 চার্জ। তো এবার দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন আমাদের আসছে হচ্ছে নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? তো আমি তোমাদের দেখাইছিলাম যে শক্তির ক্ষেত্রে ই এটা কি হবে? প্রপোর্শনাল টু 1/λ। ঠিক আছে, তার মানে ল্যামডা যার কম, তরঙ্গ দৈর্ঘ্য যার কম, তার হচ্ছে শক্তি বেশি। তো এখানে দেখো ইনফ্রারেড, আলট্রাভায়োলেট, ভিজিবল, মাইক্রোওয়েভ, তো আমাদের এখানে কিন্তু সবচেয়ে কম কার বলতো? ভিজিবল। এখানে আমরা আচ্ছা আলট্রাভায়োলেট, ইউভি রশ্মি। ঠিক আছে, তো এখানে প্রথমে আছে ইউভি, প্রথমে ইউভি, তারপরে হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে, ইউভি, তারপরে হচ্ছে দৃশ্যমান, তারপরে দৃশ্যমান, তারপরে বাকিগুলো, তারপর হচ্ছে আমাদের ইনফ্রারেড। ঠিক আছে, আইআর রশ্মি, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। তার মানে আমার তরঙ্গ দৈর্ঘ্য কার কম? এখানে ল্যামডার মানটা সবচেয়ে কম কার? ইউভি। ইউভির মান সবচেয়ে কম, ইউভির ক্ষেত্রে ল্যামডা হচ্ছে কম, ইউভির ক্ষেত্রে ল্যামডা কম, তার মানে ইউভির ক্ষেত্রে শক্তি বেশি, ইউভির ক্ষেত্রে কি হবে? শক্তি বেশি হবে। আর এই যে মাইক্রোওয়েভ, এটার ক্ষেত্রে কি বলতো? ল্যামডা বেশি, এটার ক্ষেত্রে ল্যামডা সবচেয়ে বেশি, তার মানে কি ই হবে কম, ই হবে কম।
তার মানে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক বুঝলা? কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তোমার যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে যায় তাহলে শক্তি কি হয়ে যাবে? কম হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি কম্পাঙ্কের কথা বলে, কম্পাঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক প্রপোর্শনাল টু 1/λ। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে গেলে কম্পাঙ্কটি কিন্তু কম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আশা করি বুঝছো। তো নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে এই যে আবার পরস্পর আইসোটোপ আইসোবার হবে কিনা। দেখো এইটার কন্ডিশন তোমরা অবশ্যই জানো। দেখো 30 আছে 31, তার মানে আইসোবার হবে না। এখানে দেখো আমরা বিয়োগ করে দেব, প্রোটন সংখ্যাও ভিন্ন, তার মানে কি এখানে আইসোটন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখো এখানে কত 30 মাইনাস হচ্ছে 14, তার মানে এখানে তোমার 16 থাকে, এটা না 16 থাকে, তাহলে নিউটন সংখ্যা কত? প্রথমটাতে 16, দ্বিতীয়টাও 16, তার মানে এটা কি হচ্ছে? আইসোটন। তো আইসোটন থেকে দেখো রিসেন্ট ইয়ারেও বা 24-25এও কিন্তু প্রশ্ন আসছে, 24-25এও কিন্তু আইসোটন থেকে প্রশ্ন আসছে। তো আইসোটন পার্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটু হিসাব করা লাগে, তো দুইটা বিয়োগ করে যে 30 মাইনাস 14, 30 মাইনাস 14, ঠিক আছে? আবার দেখো এখানে কত 31 মাইনাস 15, 31 মাইনাস 15, এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা, ঠিক আছে? এটা হচ্ছে নিউটন সংখ্যা। আচ্ছা, তো এটা গেল। নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? গামা রশ্মির বৈশিষ্ট্য। গামা রশ্মির বৈশিষ্ট্য দেখো আমরা সুন্দরভাবে এটা তুলে রাখছি। তো গামা রশ্মি একটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণটা কি হচ্ছে? গামা রশ্মি। এবং গামা রশ্মির এটা কিন্তু কোনো ভর নাই, গামা রশ্মির কোনো ভর নাই এবং আধান নাই, এটা গুরুত্বপূর্ণ মাথায় রাখবা। গামা রশ্মির কোনো ভর নাই এবং আধান নাই, ঠিক আছে? তো এটা বাহ্যিক কোনো ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এটা দ্বারা কিন্তু প্রভাবিত হয় না, এটা দ্বারা কি হয় না? প্রভাবিত হয় না। তো এই যে বৈশিষ্ট্যটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি দেখলাম? যে ধনাত্মক আধানযুক্ত পাত দ্বারা বিক্ষিপ্ত হয়। উক্তিটির সঠিক কোনটা? তো এটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক কোনো কিছু দ্বারাই কিন্তু এটা বিক্ষিপ্ত হবে না। তো এটা দেখো বাহ্যিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, বাহ্যিক কোনো ক্ষেত্র দ্বারা প্রভাবিত হবে না। তো এটা হচ্ছে আমাদের সঠিক, এটা হচ্ছে আমাদের সঠিক। আর ইলেকট্রন কেন? ইলেকট্রনের তো চার্জ আছে, বাট গামা রশ্মির কোনো কিন্তু চার্জ নাই এবং কোনো ভরও নাই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এবার নেক্সট কোশ্চেন আসলে দেখো তোমাকে বলছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটা দৃশ্যমান আলোক অঞ্চলে দেখা যায়? তো এটা খুবই সহজে মনে রাখতে পারবো। দেখো প্রথমে আমাদের কি আমরা দেখলাম যে আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ক্রমটা সেটা কি ছিল? প্রথমে থেকে ইউভি ছিল, তারপরে দৃশ্যমান ছিল, তারপরে অবলোহিত ছিল, তাই না? তো তোমার যদি কক্ষপথ একের কথা বলি, দেখো ইলেকট্রনগুলো যদি প্রথম কক্ষপথে আসে সেটা কি হবে? লাইমেন। ইলেকট্রনগুলো যদি দ্বিতীয় কক্ষপথে আসে সেটা হচ্ছে বামার। 3 নম্বর কক্ষপথে আসলে সেটা হচ্ছে প্যাসচেন। চতুর্থতে আসছে কি হবে? ব্রাকেট। পঞ্চমে আসছে কি হবে? ফুন হামফ্রিজ। তাহলে এটা আমরা মনে রাখবো। দেখো লাইলির বাবা পেলো বাস্কেট ফুল, এটা মনে রাখতে পারো, বা লাইলি বললো প্রেম বোকামির ফসল হয়, এরকম কিছু মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে প্রথমে যেটা আছে তার মানে কি? প্রথমে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কম থাকবে, তারপর আস্তে আস্তে বাড়বে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কি? প্রথমে অতি বেগুনি, তার থেকে একটু বেশি কার? দৃশ্যমান, তার থেকে একটু বেশি কার? হচ্ছে অতি বেগুনি, ঠিক আছে? এভাবে চলতে থাকবে। মূলত এই দুইটা থেকে প্রশ্ন আসে, এই দুইটা থেকে প্রশ্ন আসে, এই দুইটাই। প্রথমটা হচ্ছে অতি বেগুনি, দেখো প্রথম কক্ষপথ, তার মানে শক্তি কম, তাহলে এখানে কি তরঙ্গ দৈর্ঘ্য কম থাকবে, তাহলে কি প্রথমে অতি বেগুনি, এটা কিন্তু দৃশ্যমানের থেকে কম। এরপরে দেখো দ্বিতীয় কক্ষপথে আসলো, তার মানে কি একটু তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তাহলে এখানে কি হবে? দৃশ্যমান চলে আসলো, অতি বেগুনির একটু বেশি কি? দৃশ্যমান। এরপর দেখো 3 নম্বর চলে আসলো, 4 নম্বর চলে আসলো। 3 নম্বর যখন আসবে তখন কি দৃশ্যমানের থেকে একটু বেশি যাবে না শক্তি? তাহলে তখন কি হবে? দৃশ্যমান থেকে একটু যখন বেশি শক্তি পাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, তাহলে এখানে কি হবে? আমাদের নিকট অবলোহিত, মানে এটা কিন্তু কাছাকাছি। দেখো আয়ারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা নিয়ার এবং একটা ফার। নিয়ারের ক্ষেত্রে কি তরঙ্গ দৈর্ঘ্য কম, আর বাকিগুলোর ক্ষেত্রে বেশি। দেখো এখানে কি, এখানে যা আছে এখানকার থেকে একটু কম আছে না? তাহলে প্রথম যেটা আয়ার সেটা কি একটু কম হবে, তার মানে এটা নিয়ার আয়ার হবে। তারপর এটা দেখো ইনফ্রারেড বা আয়ার, তারপর দেখো এখানে হচ্ছে অতি অবলোহিত, মানে অনেক বেশি হবে। কখন? শেষের দিকে। তাহলে তুমি যত আমাদের কক্ষপথের সংখ্যা বাড়াচ্ছ বা শেষের দিকে যাচ্ছ, তত কি তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ক্রমটা বাড়তেছে বা রশ্মির ক্রমটা বাড়তেছে, ঠিক আছে? এটা ভাই মনে রাখতে পারো যে প্রথমে যে তরঙ্গ দৈর্ঘ্য কম, প্রথম কক্ষপথের জন্য কি শক্তি কম, এই জন্য তরঙ্গ দৈর্ঘ্য কম আমরা হিসাব রাখতেছি। যেখানে কম তরঙ্গ দৈর্ঘ্যে আলো দেখা যাবে, অতি বেগুনি, তারপরে একটু বেশি দৃশ্যমান, তারপর একটু বেশি অতি বেগুনি। অতি বেগুনি মানে দুইটা পার্ট, একটা হচ্ছে নিয়ার, একটা ফার। তাহলে যদি একটু বেশি, এখানে যেহেতু একটু কম, তাহলে এটা নিয়ার, পরে এগুলো একটু বেশির জন্য কি ফার আয়ার, ঠিক আছে? এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এখানে কি বর্ণালীর দৃশ্যমানের ক্ষেত্রে, তো দৃশ্যমানটা কিন্তু ম্যাক্সিমামই তোমার আসে, সেটা কি হবে? দেখো আমাদের হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে? বামারের ক্ষেত্রে দৃশ্যমান। পরবর্তী প্রশ্ন দেখো 4f অরবিটালের একটি ইলেকট্রনের জন্য নিচের কোয়ান্টাম সংখ্যা সেটটা কোনটা সঠিক? তাহলে 4f, দেখো 4f, তাহলে 4f এর যদি বলো তাহলে 4, এটা কি n এর মানটা 4 হবে এবং f এর মানটা কত হবে ভাই? l 3 হবে। তাহলে l এর মান যদি 3 হয় তাহলে m এর মানটা কত হবে বলো তো? m এর মানটা তুমি এখানে পাবো হচ্ছে -3, -2, -1, 0, তারপর দেখো +1, +2, +3, এই রেঞ্জের মধ্যে থাকবে। এবং s এর মানটা কি হবে? s এর মান তোমার ±½ থাকবে। তাহলে দেখো প্রথমটাতে যদি আসো n এর মান 4, এল এর মান হচ্ছে 3, কিন্তু এম এর মান এখানে +4। এল এর মান যদি 3 হয়, এর মান কেমনে 4 হয়? হবে? তাহলে এটা 1 নাম্বার বাদ। 2 নম্বরে আসো, দেখো এন এর মানটা 4, এল এর মান 2, ভালো কথা, এবং এম এর মান দেখো -2,
তাহলে দেখো এখানে এল এর মান 2 এবং এল এর মান 2 বলছে। আচ্ছা এফ তোমাকে বলছে, দেখো এফ, এই যে এফ, এফ এর জন্য এল এর মান কত? এফ এর জন্য এল এর মান 3। তাহলে এল যদি 2 হয়ে যায় তাহলে কি এটা এফ থাকে? এটা তো এফ থাকে না, পি হয়ে যায়। আমাকে 4 এফ এর জন্য বলছে, 4 এফ, এই যে 4 এফ, এফ এর জন্য এল অবশ্যই 3 থাকতে হবে। তাহলে এল 2 দেওয়া আছে, তাহলে এটা আগেই বাদ। এরপর নেক্সট আসো, দেখো n = 4 ঠিক আছে, l = 3 এটাও ঠিক আছে। তাহলে 3 হলে m এর তুমি +1 বলতে পারো। দেখো +1 কিন্তু এর মধ্যে আসে, +1 এর মধ্যে আসে, তাহলে m এর মানটা +1 তুমি নিতে পারো একটা ইলেকট্রনের জন্য। দেখো এখানে +1 +2 3 এগুলো নিতে পারো। এস এর মানটা কি হবে? +-7। তার মানে সবগুলো আমাদের ভ্যালিড হচ্ছে, ঠিক আছে। এল এর মান 3 হলে এম এর মানটা তুমি +1 2 3 এগুলো পাবা। তাহলে যে সি নাম্বারটা এখানে কারেক্ট आंसर। দেখো ডি নাম্বার আবার ভুল হয়েছে, এল এর মান -3, এল এর মান কি -3 হবে? হবে না, প্লাস মান হবে এল এর মানটা। তো এইভাবে তুমি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা সঠিক এইভাবে কিন্তু आंसर বের করে ফেলতে পারবা। তো তোমাকে যে অরবিটাল দেওয়া আছে তার জন্য এন এবং এল এর মানটা বের করবা, আর এল এর জন্য এম এর মানটা বের করবা, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমরা যাই। তো আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝছো। দেখো নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন? তো জলীয় দ্রবণ বর্ণহীন কখন হবে? যদি, দেখো জলীয় দ্রবণ কখন বর্ণহীন হবে? যাদের ডি অরবিটাল, ডি অরবিটাল, ডি অরবিটাল সম্পূর্ণ, ডি অরবিটাল সম্পূর্ণ বা নাই, ডি অরবিটাল যাদের নাই বা সম্পূর্ণ, তারা বর্ণহীন। তারা কি করবে? জলীয় দ্রবণে কি করে? বর্ণহীন হয়, বর্ণহীন হয়। তাহলে এখানে দেখো আমাদের জিঙ্ক 2+, এই যে জিঙ্ক 2+ আছে না, জিঙ্ক 2+, দেখো জিঙ্ক 2+-এ কিন্তু আমাদের ডি অরবিটালটা পূর্ণ হয়ে যায়। জিঙ্ক 2+-এ এখানে 3d10 চলে আসে। 3d কি হলো? 10। যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে এখানে কি চলে আসে? 3d10 চলে আসে। তার মানে এখানে কি হচ্ছে? আমাদের ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণ অবস্থায় আছে, ডি অরবিটালটা কি আগে পরিপূর্ণ অবস্থায় আছে। আচ্ছা এই এখানে তো একটু ভুল হয়ে গেছে, না ঠিকই আছে, হ্যাঁ জিঙ্কের ক্ষেত্রে ওকে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমি যদি একটু ইলেকট্রন বিন্যাস করে দেই তোমাদের একটু মনে ভালো হবে। দেখো জিঙ্কের ক্ষেত্রে কত? জিঙ্ক এখানে তোমার জিঙ্ক আয়রন কপার 30 সম্ভবত, তাহলে এখানে তোমার 8 বাদ যাবে, হ্যাঁ ঠিকই আছে। তোমার এখানে হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে তোমার 10টা ইলেকট্রন পূর্ণ হয়ে যায়। তো ডি অরবিটাল যেহেতু পূর্ণ হয়ে গেছে তাহলে এটা কি করবে না? কোনো বর্ণ সে দিবে না। তাহলে এটা মনে রাখতে পারো, যাদের ডি অরবিটাল পরিপূর্ণ আছে বা তোমার নাই তারা কি করবে? বর্ণ দিবে না। আর যাদের আংশিক পূর্ণ তারা কি করবে? বর্ণ দিবে, ঠিক আছে। তো এখানে এ নাম্বারটা বর্ণহীন, এ নাম্বারটা কি হবে? বর্ণহীন। এবার দেখো নেক্সট কোশ্চেন আমাদের, দেখো পানিতে দ্রবীভূত একটি লবণের দ্রবণে, একটি লবণের দ্রবণে একটা লবণ তোমাকে দিছে, লবণটা কি তুমি জানো না। তো ওই লবণের দ্রবণে তুমি যদি বেরিলিয়াম নাইট্রেট যোগ করো তাহলে কি হচ্ছে? সাদা পদক্ষেপ দিচ্ছে, কি হচ্ছে? সাদা পদক্ষেপ দিচ্ছে, এবং যা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা অদ্রবণে, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হচ্ছে? অদ্রবণে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি মিশালেও সেটা কি পদক্ষেপ তো বা পদক্ষেপটা দ্রবীভূত হচ্ছে না। তো এটা কখন হয় জানো? এটা হচ্ছে বেরিলিয়াম সালফেটের ক্ষেত্রে, ঠিক আছে। যে বেরিলিয়াম যে সালফেট আছে, এই বেরিলিয়াম সালফেটটা কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও কিন্তু বিক্রিয়া হয়ে দ্রবীভূত হবে না। এটাও কি করে না? দ্রবীভূত হয় না, দ্রবীভূত হয় না। তাহলে দেখো এই যে বেরিলিয়াম সালফেটের সাথে তুমি যখন সালফেটটা যোগ করছো, সালফেটের লবণ তুমি দিচ্ছ বেরিলিয়াম নাইট্রেটের সাথে, তখন কি হচ্ছে? বেরিলিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বেরিলিয়াম সালফেট তোমার এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে। তো এই যে বেরিলিয়াম সালফেট, এটা কিন্তু আমাদের সাদা পদক্ষেপ, এটা কি হচ্ছে? সাদা বর্ণ, এটার বর্ণ হচ্ছে সাদা। তাহলে যেহেতু এই যে বেরিলিয়াম সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও আমাদের দ্রবণীয় হচ্ছে না, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অনুযায়ী আমাদের কিন্তু সালফেট, এটা কিন্তু উত্তর হবে, ঠিক আছে। তাহলে দ্রবীভূত অ্যানায়ন কোনটা হবে? যে লবণের কথা বললো ওই লবণের অ্যানায়ন পার্টটা কি হবে? সালফেট হবে। কারণ কি, যে সালফেট লবণটা, সালফেট লবণের যে সালফেট আমাদের যে পার্টটা আছে, এই মূলকটা বেরিলিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, বেরিলিয়াম সালফেট উৎপন্ন হবে, এবং এই বেরিলিয়াম সালফেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতেও দ্রবীভূত হবে না, ঠিক আছে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন লবণটির জলীয় দ্রবণে বর্ণহীন? তো দেখো এখানে আমাদের এই ইয়েগুলো দেওয়া আছে। এখানে দেখো কপার নাইট্রেটের ক্ষেত্রে বর্ণ হচ্ছে সবুজ, ফেরাস সালফেটের বর্ণ হচ্ছে সবুজ। তারপর এটা বর্ণটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক সময় তোমাকে বর্ণ দিয়ে প্রশ্ন দিয়ে দেয়। তারপর দেখো নিকেল সালফেট, এটাও কি হচ্ছে? বর্ণহীন। জিঙ্ক ক্লোরাইডের ক্ষেত্রে বর্ণটা হচ্ছে সাদা, ঠিক আছে। তাহলে আমাদের যে নিকেল সালফেট যেটা আছে এটা হবে উত্তর, সি নাম্বারটা। এটা কি হচ্ছে? বর্ণহীন। তো আমাদের প্রশ্ন প্রায় শেষের দিকে। দেখো এখানে আমাদের বলছে যে কোন লবণের জলীয় দ্রবণ লঘু সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেট দ্রবণের সাথে বিক্রিয়া করে উভয়ের সাথে সাদা অদক্ষেপ তৈরি করে, সাদা অদক্ষেপ তৈরি করে। এটাও দেখো সেম কন্ডিশন, সাদা অদক্ষেপ বলছে না, আর এখানে সালফেট আছে। তার মানে আমরা সাদা অদক্ষেপ এবং সালফেট থাকলে মনে রাখবা এটা কি হবে? বেরিলিয়াম সালফেটের মতন একটা যৌগ হবে। তার বেরিলিয়াম সালফেট এটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসলে কি হচ্ছে চলো আমরা দেখি। তো এখানে আমাদের দেখো এখানে পাইলাম হচ্ছে সালফেট, এখানে কই বেরিলিয়ামের লবণ কোথায় আছে? দেখো বেরিলিয়ামের একটা লবণ আছে আমাদের, বেরিলিয়াম ক্লোরাইড আছে, এখানে নাইট্রেট আছে। অলরেডি যেহেতু নাইট্রেট আছে তাহলে এটা তো বিক্রিয়া করবে না, তার মানে আমরা বেরিলিয়াম ক্লোরাইড এটা দেখবো, ঠিক আছে।
তাহলে দেখো এখানে বেরিলিয়াম যে ক্লোরাইড আছে, বেরিলিয়াম ক্লোরাইড এটার সাথে কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করো H2SO4, তাহলে এটা কি হচ্ছে জানো, এখান থেকে তোমার বেরিলিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, বেরিলিয়াম সালফেট এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এই যে এটা এটা তো সাদা পদক্ষেপ, এটা হচ্ছে সাদা পদক্ষেপ। তাহলে কি করলো, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দিল, প্রথম শর্ত মানলো বেরিলিয়াম ক্লোরাইডটা। এরপরে কি করলো, এই বেরিলিয়াম ক্লোরাইডটা তোমার হচ্ছে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সাদা পদক্ষেপ দিয়েছে। সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে এখানে সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, ঠিক আছে, সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে। তো সিলভার ক্লোরাইড যদি উৎপন্ন হয়, তারপরে তোমার এখানে যেটা হচ্ছে বেরিলিয়াম নাইট্রেট। তো এই যে বেরিলিয়াম নাইট্রেট এটা কিন্তু দ্রবণীয়, এটা কিন্তু পানিতে দ্রবণীয়, এই লবণটা পানিতে দ্রবণীয়। বেরিলিয়ামের নাইট্রেটের লবণ যেটা সেটা দ্রবণীয়, কিন্তু বেরিলিয়াম সালফেট কিন্তু দ্রবণীয় না, ঠিক আছে। তো এই যে সিলভার ক্লোরাইড এটা কিন্তু তোমার আছে আবার পদক্ষেপ তৈরি করছে, ঠিক আছে, পদক্ষেপ তৈরি করছে। কি ধরনের পদক্ষেপ, সাদা পদক্ষেপ। এটা কি হচ্ছে, সাদা পদক্ষেপ এখানে তৈরি করছে, ঠিক আছে, সাদা পদক্ষেপ এখানে তৈরি করছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা आंसर কত হচ্ছে, দেখো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডটা কি করে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম সালফেট সাদা পদক্ষেপ দেয়, এবং সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড যেটা আছে এই সাদা পদক্ষেপ দিচ্ছে। তাহলে আমাদের উত্তর কোনটা, এই নাম্বারটা। আচ্ছা, অনেকগুলো শেষ, হ্যাঁ আমাদের প্রশ্ন শেষ। তো এক্সাম ব্যাচ নিয়ে কথা বলতেছিলাম, যারা ফুল ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আসলে থ্যাংক ইউ। আর ভিডিওটা কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা আমরা ফ্রি দিতেছি, অল্প কিছু ক্লাস ফ্রি দেওয়া হবে, বাকি সবগুলা ক্লাস এখানে পেইড আকারে দেওয়া হবে, ঠিক আছে। প্রশ্নগুলো আর কি, ক্লাসগুলো আমরা কিভাবে নিচ্ছি এটা জানানোর জন্য তোমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আশা করা যায় তোমরা যারা কোর্সে ভর্তি হবা তারা বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো পাশাপাশি এখানে তুমি সকল বিষয়ের এক্সামগুলো পাচ্ছ, সাথে প্রশ্ন ব্যাংকের পিডিএফ এবং ম্যারাথন ক্লাসগুলো তো পাচ্ছই। তোমার ডিসিবি এর জন্য যা যা দরকার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য চান্স পাইতে যা যা দরকার আমরা ইনশাআল্লাহ এখানে প্রোভাইড করার চেষ্টা করব। তো তোমরা কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে ডিটেলসটা আমরা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। আর এইটার যে ক্লাস লেকচার সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু কালেক্ট করে নিবা। ওকে, আল্লাহ হাফেজ।